হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কেল আপ ইংলিশ। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে ক্লাস 11-এর র্যাপিড রিডারে একটি গল্প আছে ওথেলো, যেটি আজ আমরা ডিসকাস করতে চলেছি। এবং এই গল্পটি খুবই ভালো লাগবে তোমাদের সকলেরই পড়তে। ভালো করে শোনো এবং আশা করছি গল্পটা পড়ার পরে তোমাদের কোনো রকম সমস্যা থাকবে না। তাহলে সব থেকে প্রথমে আমরা একটু জেনে নিই যে যিনি লিখেছেন তার ব্যাপারে। ভালো করেই জানো যে ওথেলো লেখাটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অন্যতম একটি গল্প নয় যদিও প্লে, অন্যতম একটি প্লে। এবং তার লেখা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেজ এর মধ্যেই কিন্তু ওথেলোকে ধরা হয়। তা উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম হয়েছিল 1564-এ এবং তিনি মারা যান 1616-এ, ঠিক আছে। এবং তাকে দ্য বার্ড অফ অ্যাভন বলেও আখ্যা দেওয়া হয়। ভালো করে মাথায় রাখবে কিছু কিছু ডিটেলস, যে তার জন্ম এবং মৃত্যুর ডেটটা মাথায় রাখতে পারো। এবং যেটা তোমরা মাথায় রাখবে সেটা হচ্ছে তাকে বার্ড অফ অ্যাভন বলা হয়। এবং তার লেখা অনেকই ট্র্যাজেডিজ আছে। ট্র্যাজেডিজ কতগুলো আছে? তার লেখা টোটাল 37 ট্র্যাজেডিজ রয়েছে, ঠিক আছে। তো এই 37 ট্র্যাজেডিজ এর মধ্যে আমরা তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো কি কি? টোটাল তোমাদের দুটো ট্র্যাজেডিজ আছে এবং একটা কমেডি রয়েছে, অ্যাজ ইউ লাইক ইট, ম্যাকবেথ এবং ওথেলো, যার মধ্যে আজকে আমরা ওথেলোটা নিয়ে ডিসকাস করব। তার লেখা টোটাল তাহলে কটা বললাম? 37 প্লেজ রয়েছে। এবং তার লেখা সনেটসও আছে। সনেটসগুলো তোমরা হয়তো পরবর্তী ক্লাসে পাবে। তা সনেটস এর মধ্যে তার টোটাল 154 সনেটস রয়েছে, ঠিক আছে। এবং কোথা থেকে নেওয়া হয়েছে সোর্স আর ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই। পুরো নামটা হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ ওথেলো, দ্য মুর অফ ভেনিস, ঠিক আছে। আমরা পুরো ডিটেলে জানবো কি বলতে চাইছে। এবং এটা ট্র্যাজেডি আমি আগেই বলে দিলাম। এবং লেখা হয়েছে কখন? আর্লি 17th সেঞ্চুরি, যেটা একটা অ্যাপ্রক্সিমেট ডেট, সেটা হচ্ছে কি 1603। আচ্ছা, সেটিং বলতে তোমাদের আমি আগেও বলেছি, সেটিং মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তা এই ব্যাকগ্রাউন্ডটা কোথায়? না, পুরো প্লেটাই হচ্ছে ইটালির ভেনিসে, যেটা একটা পলিটিক্যাল সিটি। তার কারণ ঠিক ধরে ক্যাপিটাল সিটি বলা যেতে পারে, যেখানে সব ধরনের পলিটিক্সটা হতো। এবং আরো একটা আমরা সিটি পাবো, সেটা হচ্ছে সাইপ্রাস, যেটা হচ্ছে ব্যাটেল ফিল্ড। গল্পটা পড়লে বুঝতে হবে যেখানে যুদ্ধটা হয়েছে। এবং ইমোশনাল যে গল্পের যে ক্লাইম্যাক্সটা, সেটা কিন্তু আমরা এখানেই দেখতে পাবো। এবং টাইমটা অলরেডি বলা হয়েছে যে রিটেনের টাইম নয়, কিন্তু প্লেটা কবে হচ্ছে সেই সময়কার টাইম, সেটা হচ্ছে 16th সেঞ্চুরির কাছাকাছি। এবং বলছে কি স্টার্টস ডিপ্লোম্যাটিক বলতে ঠিক যেভাবে রাজনৈতিক গল্পগুলো শুরু হয়, তা ওই কূটনীতির মধ্যে দিয়ে শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে এটা অনেকটাই ট্র্যাজিক হয়ে যাচ্ছে এবং এটা অনেকটাই ইন্টেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই কথাগুলো মাথায় রেখো। আমরা ক্যারেক্টার্স গুলো দেখে নিই, মেন কি কি ক্যারেক্টার্স রয়েছে। সব থেকে প্রথমে ওথেলো রয়েছে। তিনি কি বলা হয়েছে? তিনি হচ্ছেন মুর। এবং এই মুরের কি ডেসক্রিপশন আমরা বলো পড়তে গিয়ে জানবো। তারপরে রয়েছেন কে? তারপরে রয়েছেন হচ্ছে ডেসডেমোনা। এবং ডেসডেমোনাকে তা ওথেলোয়েরই ওয়াইফ। তা ওথেলোর ওয়াইফ হচ্ছেন ডেসডেমোনা। এবং যিনি এই গল্পের অ্যান্টি হিরো বা মেন ভিলেন, সেটা হচ্ছেন ইয়াগো। এবং ওথেলোর একজন খুব কাছের বন্ধু আছেন, যে বন্ধুটির নাম হচ্ছে কি ক্যাসিও, যিনি ওথেলোর লেফটেন্যান্ট। বন্ধু হওয়ার সঙ্গে সঙ্গে তিনি হচ্ছেন তার লেফটেন্যান্ট। এবং ডেসডেমোনার বাবা, তিনি কে? ব্রেভেনশিওর কথাও বলা হয়েছে। ব্রেভেনশিও রয়েছেন। এমিলিয়া আছেন। এমিলিয়া হচ্ছেন আমি যাকে অ্যান্টি হিরো বললাম বা ভিলেইন বললাম, তিনি হচ্ছেন এমিলিয়া হচ্ছেন তার ওয়াইফ। এবং মন্টানো আছে, যাকে আমরা একজন ওয়ার্দি অফিসার বলে জানি। তিনি আসলে অরিজিনাল গল্পটা পড়লে বুঝতে পারবে যে তিনি সাইপ্রাসের গভর্নর ছিলেন। এবং সাইপ্রাসও আমাদের শেডিং এর মধ্যে পড়ে। এই গল্পের মধ্যে অনেক কিছুই ডিটেলস গুলোকে, মানে যেহেতু অ্যাব্রিজড ভার্সন, অর্থাৎ একটুখানি নাটকটাকে গল্পের মতো করে লেখা হয়েছে, সেই কারণে অনেক ডিটেলসই কিন্তু নেই। কিন্তু আমি পড়াতে পড়াতে তোমাদের সেই ডিটেলস গুলো দিতে থাকবো। তার কারণ অনেক ডিটেলস এমন আছে যেগুলো হয়তো জানলে তোমাদের যে স্টোরিটা বা স্টোরি এর প্লটটা বুঝতে খুব সুবিধা হবে। তাহলে আমরা গল্পের দিকে যাই। লং টাইম আগো ইন ভেনিস দেয়ার ওয়াজ এ রিচ সেনেটর। নাও সেনেটর কথাটা মানে কি? যিনি মেম্বার অফ দ্য লেজিসলেটিভ বডি, যাতে আমরা সাংসদ বলে থাকি। তা তিনি মনে করো যে রাজপ্রাসাদে তিনি একজন বড় সদস্য ছিলেন। তা ভেনিসে বহু সময় আগে বলা হচ্ছে একজন সেনেটর ছিলেন। সেনেটরটিকে, দ্য সেনেটর হচ্ছে হু ওয়াজ নোন অ্যাজ ব্রেভেনশিও, যাকে সকলে ব্রেভেনশিও বলে জানতো। তাহলে একজন সেনেটর ছিলেন যার নাম হচ্ছে ব্রেভেনশিও। হি হ্যাড আ ভেরি বিউটিফুল ডটার, দ্য জেন্টল ডেসডেমোনা। এবং তার খুব সুন্দরী এক কন্যা ছিল,
এবং মেয়েটির নাম কি? ডেসডেমোনা। তাহলে ব্রেভেনশিওর মেয়ের নাম হচ্ছে ডেসডেমোনা। She was sought by various suitors. Now suitors বলতে কারা? যারা বিয়ের প্রস্তাব দিতে এসেছে। তাহলে তাকে সকলেই বা প্রচুর লোকেরা, ভেরিয়াস বিভিন্ন ধরনের লোকেরা তারা একে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কাকে? ডেসডেমোনাকে। বোথ অফ হার ক্লাইম বলতে যারা তার দেশেরই বা তার এলাকারই, এবং কি বলছেন? কমপ্লেকশন বলতে কালার অফ দ্য স্কিন, তার স্কিন কালারে এবং তার এলাকারই বা তাদের দেশেরই প্রচুর লোক তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কাকে? না, ডেসডেমোনাকে। বাট শি ফাউন্ড নান অফ হার চয়েস। কিন্তু ডেসডেমোনার কাউকেই পছন্দ হয়নি। বলছে দ্য নোবেল লেডি হু রিগার্ডেড দ্য হার্ট মোর দ্যান দ্য অ্যাপিয়ারেন্স and complexion of man had chosen the person of her affections, a dark complexioned nobleman whom her father loved deeply and often invited him to their mansion. এবারে বলছে কি, এই যে মহিলা তিনি কাকে পছন্দ করেছেন? বলছে তিনি মানুষের গায়ের রং এবং মানুষের চেহারার থেকে, অ্যাপিয়ারেন্স বলতে কি তার চেহারার কথা বলা হচ্ছে, তা বলছে মানুষের চেহারা এবং তার কমপ্লেক্সন বলতে আগেই বলছে গায়ের রঙের থেকে তিনি মানুষের মনটাকে বেশি পছন্দ করতেন। ঠিক আছে, তাই তিনি বলছেন কি যে ডেসডেমোনা তিনি হৃদয়কে বেশি পছন্দ করতেন। কিসের থেকে? না, মানুষের গায়ের রং বা তার চেহারার থেকে। তা বলছে তিনি কাকে চুজ করেছেন? না, নিজের পছন্দের জন্য তিনি চুজ করেছেন একজন মোরকে। না, মোর মানে কি? মোর মানে হচ্ছে একটা ডার্ক কমপ্লেক্সন ম্যান, অর্থাৎ যার গায়ের রংটা ঠিক শ্বেতাঙ্গ নয় এবং তিনি কালো, তা সেজন্য তাকে বলা হচ্ছে মোর। এবং মোর অ্যাকচুয়ালি ওয়ার্ডটা এসছে অ্যারাবিয়ান যারা ডিসেন্ডেন্ট তাদের মধ্যে থেকে হয়তো এসছে, কিন্তু এখানে আমরা যেটা জানবো যে মোর মানে হচ্ছেন একজন যার গায়ের রংটা হোয়াইট নয়, তিনি একজন ডার্ক কমপ্লেক্সন ম্যান। এবং এই যে ব্যক্তিটি যাকে মোর বলা হচ্ছে, বলছে হুম হার ফাদার লাভ ডিপলি, যাকে তার বাবা অর্থাৎ বেরানশিও কিন্তু খুব পছন্দ করতেন, and often invited him to their mansion, এবং তাদের প্রাসাদে তিনি তাকে প্রায়ই নিয়ে আসতেন। দ্য নোবেল মোর ওথেলো ওয়াজ এ ভ্যালিয়েন্ট সোলজার, এবং যাকে নোবেল মোর বলা হচ্ছে, যার নাম কি বললাম? ওথেলো, তা তিনি খুব সাহসী একজন যোদ্ধা ছিলেন। ভ্যালিয়েন্ট কথাটা তোমরা নিশ্চয়ই এর আগেও অনেকবার শুনেছো। ভ্যালিয়েন্ট বলতে কি? ভ্যালিয়েন্ট বলতে সাহসী, খুব ব্রেভ। তা এই যে নোবেল মোর, তিনি খুব সাহসী একজন যোদ্ধা ছিলেন, এবং and by his heroics in bloody wars against the Turks, টার্কস বলতে তুর্কি বা টার্কি, তা সেই টার্কসদের বিরুদ্ধে তিনি যুদ্ধে জয়লাভ করেছিলেন। হি হ্যাড বিন রেইজড টু দ্য র্যাঙ্ক অফ দ্য জেনারেল, এবং তাকে সেনাপতির পদে নিযুক্ত করা হয়েছিল। and was highly esteemed and revered throughout the state, এবং সেই কারণেই তাকে পুরো সাম্রাজ্যে এবং পুরো রাজ্যে, ভেনিস বলো বা ইটালি বলো, সব জায়গায় তাকে খুব সম্মানের চোখে দেখা হতো। তিনি সব জায়গায় সম্মানিত ছিলেন এবং তিনি সব জায়গায় অনার্ড হয়েছিলেন। ওথেলো হ্যাড বিন আ গ্রেট ট্রাভেলার, ওথেলো প্রচুর ভ্রমণ করেছিলেন। and Desdemona was all the more keen to listen to the stories of adventures that Othello recollected from his experience in battles, এবং ডেসডেমোনা তার সেই দুঃসাহসিক যে অভিযানগুলো এবং সেই বিভিন্ন ধরনের গল্প শুনতে দারুণ আগ্রহী ছিলেন। জেনারেলি খুব আগ্রহী হওয়ারই কথা, কারণ যুদ্ধের গল্প, মেয়েরা তো জেনারেলি সেই সময়কার যুগে যুদ্ধতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না, তা খুব আগ্রহের সঙ্গে এই গল্পগুলো শুনতো। কি কি ধরনের গল্প? না, ব্যাটেলস যুদ্ধক্ষেত্র, সিজেস বলতে যেখানে অবরোধ করা হচ্ছে, অ্যান্ড এনকাউন্টার্স বলতে যেখানে অ্যাটাক করা হচ্ছে। দ্য পেরিলস হি হ্যাড বিন এক্সপোজ টু, যে সকল বিপদের সে সম্মুখীন হয়েছে। কে? ওথেলোর কথা বলা হচ্ছে। হিজ হেয়ার ব্রেথ এসকেপস, অর্থাৎ কি বলা হচ্ছে যে কিভাবে সে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে। হোয়েন হি এন্টার্ড আ ব্রিজ, যখন সে ব্রিজ বলতে হচ্ছে কোনো কিছুর ওপেনিং, তো যখন তিনি কোনো একটা ওপেনিং এর মধ্যে দিয়ে প্রবেশ করেছেন, কিভাবে তিনি সেখান থেকে বেঁচে ফিরেছেন। অর মার্চড আপ টু দ্য মাউথ অফ এ ক্যানন, and how he had been captivated by the insolent army and sold as a slave, এবং কিভাবে তিনি কামানের গোলার দিকে বুক চিতিয়ে এগিয়ে এসেছিলেন। তো সেটাই বলছে যে তিনি কিভাবে কি করেছিলেন? মার্চ করেছিলেন। মার্চ বলতে এগিয়ে যাওয়া। কোথায়? না, মাউথ অফ এ ক্যানন, অর্থাৎ ক্যানন বলতে কি যে কামান, সেই কামানের মুখের কাছে তিনি বুক নিয়ে আগিয়ে গিয়েছিলেন। and how he had been captivated by the insolent army enemy and sold as a slave, এবং কিভাবে এই শত্রুর হাতে তাকে বন্দী হতে হয়েছিল এবং তারা কিভাবে তাকে দাস হিসাবে বিক্রি করে দিয়েছিল। স্লেভ বলতে কি বলা হচ্ছে? দাস বলা হচ্ছে। তা কিভাবে তারা তাকে দাস হিসাবে বিক্রি করে দিয়েছিল। হাউ হি ডিমিন্ড হিমসেলফ ইন দ্যাট স্টেট, এবং কিভাবে তিনি সেই সময় নিজের আত্মমর্যাদা পর্যন্ত হারিয়েছিলেন। অ্যান্ড এসকেপ, এবং সেখান থেকে তিনি কিভাবে পালিয়ে গিয়েছিলেন। ডেসডেমোনা লিসেনড উইথ rapt attention of all these accounts, এই সব
কথাগুলোই ডেসডেমোনা কি করতো, খুব আগ্রহ সহকারে শুনতো। Added to the narration of the strange things Othello had seen in ফরেন কান্ট্রিজ, এবং ওথেলো যেই সকল জিনিসগুলো বাইরে বা বিদেশে দেখতে পেয়েছে সেই অদ্ভুত জিনিসগুলোর বর্ণনাও সে দিত। কি কি বর্ণনার কথা বলা হচ্ছে? দ্য ভাস্ট ওয়াইল্ডারনেস, ওয়াইল্ডারনেস বলতে যে মানে যেখানে চাষবাস হয় না, সেই যে বিশাল বড় প্রান্তর, সেটার কথা তিনি বলছেন। অ্যান্ড রোম্যান্টিক ক্যাভার্নস, ক্যাভার্নস বলতে যে ক্যাভার্নস বলতে ওই বিশাল অন্ধকার যে গুহাগুলোর কথা বলা হচ্ছে। দ্য কোয়ারিজ, কোয়ারিজ মানে কি? কোয়ারিজ মানে হচ্ছে ওই বিশাল বড় বড় পাথরের যে জায়গাগুলো, যেগুলোকে খুঁড়ে খুঁড়ে কি করা হয়েছে, একটা গর্ত করা হয়েছে। তো সেই কোয়ারিজ গুলোর কথা, মানে এই সব জিনিসগুলো সে কোথায় দেখেছে? বিদেশের মাটিতে দেখেছে, যেগুলো হয়তো ডেসডেমোনা তাদের এখানে দেখতে পাচ্ছে না। দ্য রকস অ্যান্ড লফটি মাউন্টেন্স, সেই যে বিশাল বড় পাহাড় এবং আকাশ পর্যন্ত চলে গিয়েছে। লফটি বলতে কি একদম গগনচুম্বী বলা হচ্ছে, তা আকাশ পর্যন্ত চলে যাওয়া যে পর্বতমালাগুলো, সেটার কথা। দ্য ক্যানিবলস হু আর ম্যান ইটার্স, এবং সেই নরখাদকদের কথা যারা মানুষদের খায়। অ্যান্ড আ রেস অফ পিপল ইন আফ্রিকা হুজ হেডস গ্রো বিনিথ দেয়ার শোল্ডার্স, এবং এক ধরনের মানুষ যাদের মাথা নাকি কাঁধের নিচে তৈরি হয়। These stories enticed Desdemona so much that even if she was called for any household affairs, she would finish off the work with all haste and return to Othello with greedy ear to devour his discourse. এবারে কি বলা হচ্ছে যে এই কথাগুলো এতটাই বেশি আকৃষ্ট করতো কাকে? ডেসডেমোনাকে। এন্টাইজড বলতে আকৃষ্ট করা। এতটাই বেশি আকৃষ্ট করতো ডেসডেমোনাকে that even if she was called for any household affairs, যে যদি তাকে বাড়ির কোন রকম কাজের জন্য ডাকা হতো, she would finish off the work with all haste, এবং সে কি করতো, খুব তাড়াতাড়ি নিজের কাজগুলোকে সেরে ফেলতো কে? ডেসডেমোনা। with greedy ear to devour his discourse, কিসের জন্য না? যাতে সে ভালোভাবে এসে ওথেলোর যে গল্পগুলো সেগুলোকে শুনতে পারে। At the end of the stories, Desdemona would always sigh and then thank and wish that if he had a friend who loved her, এবং প্রত্যেকটা গল্পের শেষেই ও ডেসডেমোনা দীর্ঘশ্বাস ফেলতো এবং তাকে ধন্যবাদ জানাতো এরকম গল্প বলার জন্য, এবং সে নিজের ইচ্ছা প্রকাশ করতো যে যদি ওথেলোর কোন এক বন্ধু থাকে, who loved her, যে তাকে ভালোবাসে, he had only to teach him how to tell his story, তিনি বলছেন যে যদি তোমার কোনো বন্ধু থাকে এবং সে যদি ডেসডেমোনা তাকে ভালোবাসে, তাহলে তাকে কি শেখাতে হবে? ওথেলোকে বলছে শুধু তুমি তাকে শিখিয়ে দিও যে কিভাবে গল্প বলতে হয়। অ্যান্ড দ্যাট উড woo her, এবং তাহলেই তিনি বলছেন যে আমি তার প্রেমে পড়ে যাব। অর্থাৎ তিনি ইনডাইরেক্টলি বলতে চাইছেন যে তিনি ওথেলোকে পছন্দ করেন এবং ওথেলোর এই গল্পগুলো তার মনকে জয় করেছে। Upon this hint, delivered not with more frankness than modesty and blushes, which Othello could not but understand, he spoke more openly of his love, and thus gained the consent of the generous and gorgeous lady Desdemona to marry him. তা এইটুকু আভাসেই ওথেলো ব্যাপারটা না বুঝে পারেনি, কারণ আমরাও বুঝতে পারছি এবং ওথেলো বুঝতে পেরেছে, এবং সে আরো সরাসরি, অর্থাৎ ওথেলো বলা হচ্ছে যে তিনি কি করলেন? হি স্পোক মোর ওপেনলি, তিনি আরো সরাসরি নিজের ভালোবাসার কথাটা বললেন। কাকে বললেন? না, ডেসডেমোনাকে বললেন, এবং তার কাছে তিনি তার বিয়ের প্রস্তাবটা দিলেন। দেয়ার ম্যারেজ হুইচ ওয়াজ প্রাইভেটলি সলেমনাইজ, তাদের বিয়েটা যেটা খুব গোপনীয়তার সঙ্গে সম্পন্ন হয়েছিল। এখানে সলেমনাইজ বলতে কি সম্পাদন হওয়া। কুড নট বি কেপ্ট আ সিক্রেট ফর লং, কিন্তু এই যে বিবাহের ব্যাপারটা এটাকে খুব বেশি দিন কিন্তু গোপনে রাখা যায়নি। when the news reached ব্রেভানশিও, যখন এই খবরটা ব্রেভানশিওর কাছে পৌঁছালো, এখানে যে ব্যাপারটা ব্রেভানশিওর কাছে খবরটা কিভাবে পৌঁছালো এটা এখানে বলা নেই। এটা গল্পের শুরুতেই আমরা ডিসকাস করেছিলাম যে ভিলেন ইয়াগো, এবং সেই ইয়াগোই কি করেছিল, ইয়াগো এর পছন্দ হয়নি, মানে তিনি আমাদের মুর অর্থাৎ ওথেলোকে কোনোদিনই পছন্দ করতেন না। তা তিনি তার এক সঙ্গী, যাকেও তিনি ঠকিয়েছিলেন, তার নাম হচ্ছে রদ্রিগো, যে ক্যারেক্টারটার ব্যাপারে তোমাদের এই গল্পে কোথাও মেনশন নেই, কিন্তু রদ্রিগোকে খুব বেশি পরিমাণে ঠকিয়েছিলেন ওথেলো। এবং তিনি কি বলছেন যে ইয়াগোই কি করে, রদ্রিগোকে নিয়ে ব্রেভানশিওকে জানায়, এবং ব্রেভানশিও যদিও প্রথমে বিশ্বাস হয় না এই ঘটনাগুলো, তা তিনি শেষ পর্যন্ত জানতে পারেন যে তার মেয়ে ওথেলোর সঙ্গে পালিয়েছে। এবং এই খবরটা যখন তার কাছে যায়, তিনি রীতিমতোই, খুব সাধারণ ব্যাপার যে তিনি রেগে গিয়েছিলেন, তাই বলছে কি হি অ্যাপিল টু দ্য ডিউক অফ ভেনিস, এবং তিনি কোথায় যান? ভেনিসের ডিউকের কাছে যান। ডিউক বলতে যিনি ক্ষমতায় আছেন, রুল করছেন, তার ডিউক অফ ভেনিসের কাছে যান, অ্যান্ড প্রেইড ফর জাস্টিস এগেইনস্ট ওথেলো, অ্যাকিউজিং হিম অফ কাস্টিং স্পেল অ্যান্ড উইচক্রাফট টু সিডিউস দ্য জেন্টাল ডেসডেমোনা। তার কারণ বাবা তার মেয়েকে খুব বিশ্বাস করেন এবং তাকে লালন পালন করেছেন, তাই তার মনে হচ্ছে যে ওথেলো কি করেছে, বিভিন্ন রকম জাদুমন্ত্র এবং
কালো জাদুর মাধ্যমে, উইচ ক্রাফট অর্থাৎ ডাইনি বিদ্যার মাধ্যমে জেন্টেল যে ডেসডেমোনা, খুব ভালো যে ডেসডেমোনা তাকে প্রলুব্ধ করেছে। সেডিউস করতে বলতে কি এখানে প্রলুব্ধ করা বোঝাচ্ছে, অর্থাৎ এমন একটা অ্যাক্ট যেটা খুব একটা ওয়াইজ অ্যাক্ট নয়, আনওয়াইজ অ্যাক্ট করতে বাধ্য করা। কিসের মাধ্যমে? না সে উইচ ক্রাফট করেছে, মানে জাদুবিদ্যা করেছে, কালো জাদুর মাধ্যমে তার মেয়েকে প্রভাবিত করেছে। উইনিং হার, তার মন জয় করেছে, অ্যান্ড ম্যারিং হার উইদাউট টেকিং দ্য কনসেন্ট অফ হার ফাদার, এবং তার বাবার ইচ্ছা থাকা না সত্ত্বেও সে তার সঙ্গে বিয়ে করেছে। তো এই সব অপরাধগুলো নিয়ে ডিউক অফ ভেনিসের কাছে যায় ব্রেভেনশিও। মিনওয়াইল দ্য স্টেট অফ ভেনিস ওয়াজ ইন আর্জেন্ট নিড অফ ওথেলো। কিন্তু এই সময়ে ওথেলোর একটা প্রয়োজন পড়েছে ভেনিসে। শুধুমাত্র তাকে এই জন্য ডাকা হয়নি যে ব্রেভেনশিও তাকে বিভিন্ন রকম দোষে দোষারোপ করেছে, যেটা আমরা জানতে পারছি যে সে সেই সকল দোষের ভাগিদার নয়, অর্থাৎ সেই রকম দোষ সে করেনি। কিন্তু ব্রেভেনশিও বাবা হওয়ার কারণে তিনি কি করেছেন, এই দোষগুলো ডিউক অফ ভেনিসকে গিয়ে জানিয়েছেন। এবারে শুধুমাত্র ওটাও নয়, তার সঙ্গে কি বলা হলো যে ওথেলোর একটা খুব বড় প্রয়োজনও পড়েছে ভেনিস এর, এবং সেই ভেনিসে ওথেলোকে ডাকা হয়েছে। The Senate received a news that the Turks had set sail a fleet with mighty preparation for hostility, and they were moving towards the island of Cyprus with the intent to regain it from the Venetians. কি ঘটনা ঘটেছে না, তারা খবর পেয়েছেন যে টার্কসরা, যাদের সঙ্গে যুদ্ধ করে ওথেলোকে সেনাপতির পদে নিযুক্ত করা হয়েছিল, তা এই টার্কসরা কি করছে, বিশাল বড় একটা নৌবাহিনী নিয়ে তারা আগিয়ে আসছে কোথায় না, সাইপ্রাস আইল্যান্ডের দিকে। হস্টিলিটি বলতে কিন্তু শত্রুতা, ঠিক আছে, ফ্লিট বলতে বিশাল বড় নৌবাহিনী, আর সেট সেইল বলতে নৌযাত্রায় করে আসা, সমুদ্র পথে আসা। তা এই যে বিশাল বড় একটা নৌবাহিনী নিয়ে তারা কোথায় এগিয়ে আসছেন না, সাইপ্রাস আইল্যান্ডের দিকে আসছেন। কিসের জন্য? তাদের ইচ্ছা হচ্ছে এই সাইপ্রাস আইল্যান্ডকে এই ভেনিশিয়ান্স অর্থাৎ ভেনিসের মানুষরা যারা এই সাইপ্রাস আইল্যান্ডকে দখল করে রেখেছে তাদের কাছ থেকে পুনরুদ্ধার করা। রিগেইন বলতে কি পুনরায় উদ্ধার করবে। In this state of emergency, Othello was deemed as the most competent general to defend Cyprus against the invasion of the Turks. এবং এই রকম পরিস্থিতিতে, যে সময় আমরা আগে থেকে জানি যে ওথেলো এর আগেও এই টার্কসদের বা টার্কির যে যুদ্ধ ক্ষমতা তাদের থেকে ওথেলো কি করেছিল, ভেনিসকে বাঁচিয়েছিল, এবং সেই জন্যই ওথেলোর ডাক পড়েছে এবং তাকে আবার তার দেশের জন্য বা ভেনিসের জন্য এই যুদ্ধে যেতে হবে। তা সেই জন্য তার একটা ডাক পড়েছে, এবং তার সঙ্গে আমরা আরো জানি যে যেহেতু ব্রেভেনশিও তার বিরুদ্ধে একটা অভিযোগ করেছে, সেই দুটো বিষয়ে তার ডাক পড়েছে। তো এইরকম এমার্জেন্সিতে একমাত্র ওথেলোই আছে যে কি করতে পারবে, এই রকম জায়গা থেকে তাদের দেশকে বা ভেনিসকে বাঁচাতে পারবে। হেন্স ওথেলো ওয়াজ সামান্ড বিফোর দ্য সেনেট। তাই ওথেলোকেও সকলের সামনে আসতে বলা হলো। He was therefore called to the Senate both as a candidate for a noble employment and esteem as well as a culprit charged with offenses by Senator Brabantio. এবারে তাকে আনা হয়েছে দুটো কারণ আমরা অলরেডি জেনেছি। একটা কারণ হচ্ছে যে তার জন্য একটা বিশাল বড় কাজ রয়েছে, তার ভেনিসকে বা ওই সাইপ্রাসকে বাঁচাতে হবে টার্কসদের হাত থেকে, এবং যেটা খুবই সম্মানের কাজ, এস্টিমের কাজ, অ্যাজ ওয়েল অ্যাজ আ কালপ্রিট, এবং দোষী হিসাবেও টাকা ডাকা হয়েছে, চার্জড উইথ অফেন্সেস বাই সেনেটর ব্রেভেনশিও, যেখানে সাংসদ ব্রেভেনশিও তাকে বিভিন্ন রকম দোষারোপ করেছে। দ্য ওল্ড সেনেটর ওয়াজ হার্ড উইথ utmost patience in the assembly of senators, and the infuriated father accused Othello in outrageous manner. এবারে এই যে ওল্ড সেনেটর বলতে ব্রেভেনশিওর কথা বলা হচ্ছে। তো ব্রেভেনশিওর কথাগুলোকে পুরো সেনেটর, আরো যারা সেনেটর ছিল এবং ডিউক সকলেই খুব মনোযোগ সহকারে শুনেছেন। ইনফিউরিয়েটেড বলতে রেগে যাওয়া। তা বাবা হিসাবে তিনি রেগে গিয়েছেন ওথেলোর উপরে, এবং তিনি প্রচুর পরিমাণে রেগে গিয়ে ওথেলোর উপরে কি ওথেলোকে একটা ভয়ানক ভাবে অপমান করছেন, তার কারণ তার রেগে যাওয়াই খুব স্বাভাবিক ব্যাপার। হেন্স when Othello was called upon for defense, he had only to narrate a simple story of his love. কিন্তু ওথেলোকে যখন ডাকা হলো, প্রথমে যখন ডিউক শুনলেন যে ব্রেভেনশিও প্রথমে বলেননি যে ওথেলো এই কাজটা করেছে, ব্রেভেনশিও বলেছে তার মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। তা ডিউক বলেছে যদি এরকম কেউ করে থাকে তা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু ডিউক যখন জানতে পারলেন যে এই কাজটা কে করেছে, ওথেলো করেছে, তা তিনি তার ডিফেন্সের জন্য কিছু বলতে দিলেন। তার কারণ ওথেলো সাধারণ ব্যক্তি নয় যে তার দ্বারা ভুল হতে পারে। তা তিনি মনে করলেন যে ওথেলোর মতো একটা মানুষের দ্বারা এত সহজে ভুল হতে পারে না, তাই তার কাছ থেকে তিনি জানতে চাইলেন যে তার ডিফেন্সে তিনি কিছু বলতে চান কিনা। তখন ওথেলো তার যে ভালোবাসার গল্পটা সেটা খুলে কাকে জানালো না, সেনেটরকে, ডিউককে জানালো, which did so in such artless eloquence that even the Duke had to confess that a tale so told would have won his daughter too. এবারে ডিউককে যখন তিনি কথা বলছেন এতটাই সুন্দরভাবে কথা বলছেন, ইলোকুয়েন্স বলতে কি মানে খুব সুন্দরভাবে ল্যাঙ্গুয়েজ যেভাবে যে সত্যটা বলছে, তো এবার সত্য বলার কারণে তার মধ্যে কোন রকম ভাবভঙ্গি আলাদা করে হচ্ছে না,
যেরকম ভাবে কথা বলার তিনি সেভাবেই বলছেন। তা আর্টলেস বলতে গিয়ে কোনো রকম চতুরতা না করে তিনি খুব ভালো রকম ভঙ্গি নিয়ে ডিউকের সঙ্গে গল্পটা পুরো খুলে বললেন, এবং ডিউক বললেন যে যদি এই ধরনের কথাগুলোর মাধ্যমেই প্রেম হয়ে থাকে, ওথেলোর সঙ্গে ডেসডেমোনা বলছে আমারও যদি মেয়েকে গিয়ে ওথেলো এই ধরনের কথাগুলো বলতো বা এই ধরনের গল্পগুলো বলতো, হয়তো আমার মেয়েও তার প্রেমে পড়ে যেত। And the spells and conjurations which Othello had used in his courtship plainly appeared to have been more than the honest arts of wooing, and the only witchcraft he had used is the skill of telling a soft tale to win a lady's heart. ডিউক বললেন যে ওথেলো যে জাদু বা জাল ব্যবহার করেছেন বলে আপনি মনে করছেন, যে উইচক্রাফট করেছে বা স্পেল করেছে, সেটা আসলে তার একটা শিল্পই বলা যেতে পারে, যে খুব সিম্পলি সে তার প্রেম নিবেদনটা করেছে। এবং যদি সে জাদুবিদ্যা প্রয়োগ করেও থাকে, এটা আসলে তার ভালোভাবে গল্প বলার যে পারদর্শিতা, সেটাই কি করেছে, মেয়েটির মনটাকে জয় করেছে। তাহলে আজকে এতটাই থাক, এরপরে আমরা আবার পরের ভিডিওতে পার্ট 2টা নিয়ে ডিসকাস করব।